আসসালামু আলাইকুম, সবাইকে হালকা চ্যানেলে স্বাগত। তোমাদের বার্ষিক পরীক্ষায় জীবন ও জীবিকার যেই টপিকগুলোতে ফোকাস করলে তুমি 80% প্লাস কমন পাবা, ওই টপিকগুলো তোমাদেরকে খুবই ঝটপট এই ভিডিওটাতে ক্লিয়ার করে দিব। ওকে, ওই টপিকগুলো অ্যানালাইসিস করে দিব, মানে হচ্ছে ওখান থেকে কিভাবে কোশ্চেন হইতে পারে। তো তুমি যদি জীবন ও জীবিকা অনেক ভালো করে পড়ে রাখো, তোমার উচিত হবে এখন জাস্ট ওই টপিকগুলোতে ফোকাস করা। তুমি যদি এখন সব কিছু রিভাইজ দিতে চাও, তোমার প্রিপারেশনটুকু কিন্তু সলিড হবে না। ওকে, আর তোমার যদি গ্যাপও থাকে, তোমার হাতে এখন যে সময় আছে, এখন কিন্তু তুমি আসলে সব কিছু পড়ে ফেলতে পারবে না। তোমাকে এক্স্যাক্টলি এই টপিকগুলাই একটু দ্রুত শেষ করে ফেলতে হবে। ওকে, তাইলেই তুমি মোটামুটি ভালো করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আসো শুরু করি। আমাদের কোশ্চেনের টাইপ কিন্তু মোটামুটি 5 ধরনের: এমসিকিউ, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, দৃশ্যপট বিহীন কোশ্চেন, দৃশ্যপট নির্ভরশীল কোশ্চেন, তাই না? এখানে আমি যে টপিকগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে এই 5 ধরনের কোশ্চেন হইতে পারে। সো কোন টপিক থেকে কোন টাইপের কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি, এটা তোমাকে আমি আলাদা করে বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, পরিবারের ব্যয় কমানোর দক্ষতাগুলো কি কি জানতে চাইতে পারে, লিস্ট করো। ঠিক আছে, এটা এমসিকিউতে আসতে পারে, সেক্ষেত্রে 4টা অপশন দেওয়া থাকবে। 4টা অপশন থেকে তুমি কারেক্টটা দেখাবা। হ্যাঁ, এটা এক কথায় উত্তরে আসার প্রবাবিলিটি নাই বললেই চলে, সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, পরিবারের খাতের আলোকে প্রত্যক্ষ ও পরোক্ষ আয়ের যে উৎসগুলো আছে, সেই উৎসগুলা চিহ্নিত করুন। তো এখান থেকে কী কোশ্চেন হতে পারে? একটা পরিবারের প্রত্যক্ষ আয় জিনিসটা কি, এক কথায় উত্তর হইতে পারে। পরোক্ষ আয় জিনিসটা কি, এক কথায় উত্তর আসতে পারে। ঠিক আছে, এবার প্রত্যক্ষ এবং পরোক্ষ আয়ের উৎসগুলো লিখো, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। ওকে, অ্যান্ড এখান থেকে কিন্তু একটা উদ্দীপকও দিতে পারে। প্রত্যক্ষ পরোক্ষ আয়ের ধরো একটা উদ্দীপক দিল যে একটা পরিবারে 4 জন সদস্য আছে। ঠিক আছে, এর মধ্যে কনিষ্ঠ যে 2 জন সদস্য, ওরা বাড়ির পাশে সবজি চাষ করে। যেই জমি থেকে তারা রেগুলার বেসিসে তাদের নিত্য প্রয়োজনীয় সবজির যোগান দিতে পারে। কাজে কি হচ্ছে, তাদেরকে বাইরে থেকে যে সবজিটা কিনতে হচ্ছে, ওই সবজি কেনার টাকাটা বেঁচে যাচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি এক ধরনের কি, পরোক্ষ আয়, তাই না? পরোক্ষ আয় বাড়ানোর মাধ্যমে একটা পরিবারের ব্যয় কমানো যায়। আর প্রত্যক্ষ আয়গুলো কি কি বলো? প্রত্যক্ষ আয় হচ্ছে সরাসরি টাকা ইনকাম করা, চাকরি করার মাধ্যমে, ব্যবসা করার মাধ্যমে। ঠিক আছে, যেখান থেকে আমার কাছে সরাসরি টাকা আসবে। আর পরোক্ষ আয় মানে আমি টাকা খরচ করব না, অন্য কোনো একটা জায়গাতে আমি টাকা খরচ করতাম, সেই টাকাটা আমি বাঁচাই ফেললাম বাসার ভেতরেই বা নিজের পরিবারেই কিছু একটা করার মাধ্যমে। ওকে, আচ্ছা, তো তার মানে বুঝতেছো, সংজ্ঞা আসতে পারে, উৎসগুলো কি কি, এগুলো লিস্ট জানতে চাইতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল এখান থেকে কিভাবে কোশ্চেন হতে পারে। আচ্ছা, এবারে আসো, একটা পরিবার যে ব্যয় করে, সেই ব্যয়টা করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটাকে কি বলে? বাজেট বলে, তাই না? সেই বাজেট তৈরি করার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হয়, সংক্ষিপ্ত প্রশ্ন জানতে চাইতে পারে, বা একটা দৃশ্যপট নির্ভর কোশ্চেন আসতেই পারে যে বাজেট নির্ধারণের সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়। এখান থেকে সংক্ষিপ্ত এক কথায় উত্তর হইতে পারে যে বাজেট জিনিসটা, পারিবারিক বাজেট জিনিসটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, আচ্ছা, আয় ব্যয় লিপিবদ্ধ করতে কোনো একটি মাসের ছক ব্যবহার করে পারিবারিক বাজেট নির্ণয়। দৃশ্যপট নির্ভর কোনো একটা কোশ্চেনে দেখা গেল তোমাকে উদ্দীপকে কিছু তথ্য দিয়ে বললো যে এই পরিবারটার ক্ষেত্রে মাসিক যে খরচ আছে, সেই খরচের বাজেট তৈরি করতে পারতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। আচ্ছা, এইখানকার তাহলে এই অংশটুকু হচ্ছে বাজেট হিসাব করা রিলেটেড, আর বাকি যে অংশটুকু আছে, এই অংশটুকু কি রিলেটেড একটু দেখো তো। এই অংশটুকু হচ্ছে বিনিয়োগ রিলেটেড। সো এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে? বিনিয়োগ কি,
বিনিয়োগের প্রকারভেদ কি কি, বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি কিভাবে অ্যানালাইসিস করতে হয়, বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিগুলো কি কি, শূন্য ঝুঁকির বিনিয়োগগুলো কি কি, মধ্যম ঝুঁকির বিনিয়োগগুলো কি কি, উচ্চ ঝুঁকির বিনিয়োগগুলো কি কি, লিস্ট করো। এই টাইপ কোশ্চেন হতে পারে। ঠিক আছে, ডান। তাহলে একটা টপিক দেখলাম পরিবারের আয় ব্যয় রিলেটেড, তাই না? আরেকটা টপিক হচ্ছে পরিবারের খরচ, বাজেটিং রিলেটেড। আরেকটা টপিক হচ্ছে কি, বিনিয়োগ করা রিলেটেড। পরিবার তার আয় থেকে যে টাকাটুকু সঞ্চয় করে এটা ছেড়ে বিনিয়োগ করতে পারে, সেক্ষেত্রে বিনিয়োগ রিলেটেড নানান ধরনের কোশ্চেন করতে পারে, তাই না? তারপর তোমরা যদি এই অভিজ্ঞতার পুরো ক্লাসটা করে থাকো তাহলে তোমাদের জানার কথা যে বিনিয়োগ করার ক্ষেত্রে সবচাইতে স্টেবল বিনিয়োগ হচ্ছে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা। যেমন জায়গা জমিতে বিনিয়োগ করলে লস হওয়ার সম্ভাবনা ঝুঁকিটা খুবই কম থাকে। কাজেই যেহেতু জায়গা জমিতে ইনভেস্ট করা ভালো, বুদ্ধিমানের কাজ, কাজেই জায়গা জমির কাগজপত্র সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকা লাগবে। সেই কাগজপত্র রিলেটেড কোশ্চেন এখান থেকে হবে। ঠিক আছে, স্পেশালি বিভিন্ন ধরনের খতিয়ান আছে, এস এ খতিয়ান আছে, আর এস খতিয়ান আছে, বিএস খতিয়ান আছে। ঠিক আছে, এই খতিয়ানগুলা কয় ধরনের খতিয়ান আছে, কোন খতিয়ান অ্যাকচুয়ালি কি মিন করে, এগুলা থেকে কোশ্চেন করা হবে যে খতিয়ান কয় ধরনের। ঠিক আছে, এস এ খতিয়ান কি, আর এস খতিয়ান কি, বিএস খতিয়ান কি, এগুলোর সংজ্ঞা কি। ঠিক আছে, এগুলো কিন্তু আসবে। তো এখানে অনেক কঠিন টপিকও আছে, তোমরা জাস্ট প্রতিটা খতিয়ানের ব্যাখ্যা জানলেই এনাফ। ঠিক আছে, আরেকটা কোশ্চেন এখান থেকে কী হইতে পারে, বড় প্রশ্ন, সেটা হচ্ছে জমি ক্রয়ের ক্ষেত্রে আমাদের কি কি বিষয়াদি মাথায় রাখা উচিত, সো দ্যাট জমিটা কেনা নিয়ে আমি কোনো ঝামেলায় না পড়ি ভবিষ্যতে। ওকে, অ্যান্ড জমি কেনার প্রসেসটুকু কি অ্যাকচুয়ালি, ওই প্রসেসটুকু তোমাকে স্টেপ বাই স্টেপ লিখতে হতে পারে। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন হলে এই কয়টা টাইপের কোশ্চেনই হবে। ঠিক আছে, শুধু তাই না, জমি কেনার প্রসেসটা তোমার এক্সপ্লেন করলেই হচ্ছে না, জমিটা কেনার পরে কিছু স্টেপস নিতে হয় এটার দখলদারিত্ব নিশ্চিত করার জন্য। সেই স্টেপসগুলো কী কী জানতে হবে, কোশ্চেন করতে পারে। ওকে, আচ্ছা, এইবারে আসো বিনিয়োগের অনেকগুলো খাত আছে, তাই না? এর মধ্যে একটা ছিল জায়গা জমি। সো জায়গা জমি রিলেটেড কী কোশ্চেন হতে পারে তোমাকে আমি বললাম। বিনিয়োগের বাকি খাতগুলো কী কী, শেয়ার বাজার আছে, ব্যবসা আছে, ওইগুলো থেকেও কোশ্চেন হতে পারে। এখানে যদি বলি, আচ্ছা এখানে এই পার্টটুকু হচ্ছে আমরা যখন একটা জমি কিনি তখন এই জমিটা যে আমার নামে হচ্ছে এটা নিশ্চিত করা হয় নামজারির মাধ্যমে। সো অনলাইনে কীভাবে নামজারি করা যায় এই প্রসেসটা কিন্তু জানতে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরের জিনিসগুলো হচ্ছে বিনিয়োগের অন্য খাতগুলো রিলেটেড। বিনিয়োগ কোথায় করা যায়, শেয়ার বাজারে করা যায়। বিনিয়োগ আর কোথায় করা যায়, সঞ্চয়পত্র কেনা যায়, তাই না? সঞ্চয়পত্র কেনা যায়। শূন্য ঝুঁকির বিনিয়োগের খাতগুলো কি জানতে যেতে পারে। যেমন এর একটা উদাহরণ হচ্ছে সঞ্চয়পত্র কিনা। তুমি সঞ্চয়পত্র কিনলে তোমার হয়তো টাকাটা খুবই স্লোলি বাড়বে, বিনিয়োগ করার উদ্দেশ্য তো থাকে টাকাটা বাড়ানো, বাট খুব স্লো বাড়বে, বাট কখনোই লস হবে না, টাকাটা কমে যাবে না, বাট খুবই স্লোলি বাড়বে। শেয়ার বাজারের ক্ষেত্রে টাকাটা বাড়তেও পারে, কমতেও পারে। সেক্ষেত্রে শেয়ার কেনার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হয়, ঝুঁকি অ্যানালিসিস করে শেয়ার করতে হয়। ঝুঁকি অ্যানালিসিস কীভাবে করবা, এখান থেকে কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে কোশ্চেন হইলে শেয়ার বাজারকে কোন ঝুঁকির বিনিয়োগ খাত বলা হয় বলতে পারতে হবে। ঠিক আছে, মধ্যম টু উচ্চ ঝুঁকির। ঠিক আছে, এটা মোটেও নিম্ন ঝুঁকির একটা খাত না, মধ্যম থেকে উচ্চ ঝুঁকির একটা খাত হচ্ছে শেয়ার বাজার। সঞ্চয়পত্র কি, শূন্য ঝুঁকির একটা খাত। ওকে, কোশ্চেন হতে পারে সঞ্চয়পত্র কেন শূন্য ঝুঁকির একটি বিনিয়োগ, এক্সপ্লেন করবা সুন্দর করে যে এখানে টাকাটুকু কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, দ্যাটস ওয়াই
এখানে ঝুঁকি শূন্য। আরও একটা জিনিস এখান থেকে কোশ্চেন হতে পারে যে ঝুঁকির সাথে মুনাফার কী সম্পর্ক। কোনো একটা খাতে যদি ঝুঁকি অনেক বেশি হয় সেখান থেকে মুনাফাটাও অনেক দ্রুত হয় এবং লসও অনেক দ্রুত হতে পারে। আর যদি কোনো একটা খাতের ঝুঁকিটা কম হয় সেক্ষেত্রে লাভ যেমন স্লোলি হয়, লসও হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কোনো একজন মানুষ বিনিয়োগ করতে যাচ্ছে, যে অর্থটা বিনিয়োগ করতে যাচ্ছে এই অর্থটার সাথে ওই মানুষটার অর্থনৈতিক কী সম্পর্ক, এটার উপর বেস করে কিন্তু বিনিয়োগ করতে হয়। ধরো কোনো একজন মানুষের, এখান থেকে দৃশ্যপট নির্ভর কোশ্চেনে কী আসতে পারে সেটা তোমাকে আমি বোঝাচ্ছি। ধরো কোনো একজন মানুষের 10 লাখ টাকা সেভিংস আছে, এই 10 লাখ টাকা, এই 10 লাখ টাকার উপর সে এমনভাবে ডিপেন্ডেন্ট যে কোনো বিপদে পড়লে ডিরেক্ট তাকে এই 10 লাখ টাকা ইউজ করতে হবে। তাহলে তাকে কোথায় বিনিয়োগ করতে হবে? এমন একটা জায়গাতে যেখানে ঝুঁকি কম বা কোনো ঝুঁকি নাই। কারণ এই টাকাটা যদি কোনো কারণে যদি লস হয়ে যায় সে কিন্তু বিপদে পড়বে, সে যখন বিপদে পড়বে তখন এই টাকাটা আর অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এই ধরনের টাকা কোথায় বিনিয়োগ করতে হয়? শূন্য ঝুঁকিতে কিংবা মধ্যম ঝুঁকিতে। শূন্য ঝুঁকিতে করলে বেটার হয়। আবার ধরো আরেকজন মানুষের কিছু টাকা আছে, ধর 10 লাখ টাকা আছে, ঠিক আছে, এই টাকাটা তার এখনই অ্যাক্সেস করার দরকার নাই, হয়তো কিছু বছর পর লাগতে পারে, 5 বছর 6 বছর পর লাগতে পারে, লাগবে, বাট এখনই দরকার নেই। তাহলে এটা কোথায় বিনিয়োগ করা উচিত হবে? মধ্যম ঝুঁকির কোনো একটা খাতে, ঠিক আছে। তাহলে কি হবে, কোনো কারণে যদি ওখানে টাকাটা কমেও যায় ইনস্ট্যান্ট সে ইম্প্যাক্টেড হবে না, কয়েক বছর পরে সে ইম্প্যাক্টেড হবে, ততক্ষণে সে নিজেকে বাঁচাই ফেলতে পারবে। আবার ধরো আমার 10 লাখ টাকা আছে, এটা আমার এখনও দরকার নেই, কিছুদিন পরেও দরকার নেই, কখনোই এটা লাগবে না, এটা জাস্ট আমার বাড়তি টাকা, এটা জাস্ট পরে আছে কোথাও। সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে এটা উচ্চ ঝুঁকির কোনো একটা জায়গাতে বিনিয়োগ করা উচিত, ওদের টাকাটা খুব দ্রুত বাড়ে। এবং কোনো কারণে যদি লস হয়, যেহেতু এই টাকাটার উপর আমার ডিপেন্ডেন্সি নাই, আমার খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে। সো একজন মানুষ কিছু টাকা বিনিয়োগ করতে চায়, টাকার সাথে তার সম্পর্কটুকু দেওয়া থাকবে, ডিপেন্ডেন্সিটুকু দেওয়া থাকবে, ওইটার উপর বেস করে, এবং তার সেই টাকাটুকু বিনিয়োগ করার উদ্দেশ্যটুকু দেওয়া থাকবে, এটার উপর বেস করে তোমাকে বলতে হবে তাকে কোন খাতে টাকাটা বিনিয়োগ করতে হবে বা কোথায় টাকাটা বিনিয়োগ করলে সে সেফ, ঠিক আছে। এটা অ্যানালাইসিস করে দিতে পারতে হবে, ঠিক আছে, ডান। এই যে বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা, এটা একটা পরিবারের জন্য হতে পারে, একটা ব্যক্তির জন্য হতে পারে, ওকে। আচ্ছা, আমরা পরের অভিজ্ঞতাটা দেখি। এখানে প্রবাবলি তোমাদের 3টা অভিজ্ঞতাই আছে, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি রিক্যাপ করি, তার আগের অভিজ্ঞতাটাতে পরিবারের আয় ব্যয় নিয়ে কোশ্চেন হতে পারে, পরোক্ষ প্রত্যক্ষ ব্যয় নিয়ে কোশ্চেন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর সেভিংস নিয়ে কোশ্চেন করতে পারে, তারপর হচ্ছে কি মেইনলি বাকি কোশ্চেনগুলো বিনিয়োগ রিলেটেড, তাই না। বিনিয়োগের একটা স্পেশাল খাত জায়গা জমি নিয়ে প্রচুর কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তো এবারে আসলে এই অভিজ্ঞতাটার ভেতর থেকে কী কী কোশ্চেন আসতে পারে আমরা দেখে ফেলি। তো এটা ভেতরে যদি আমরা যাই, উদ্যোক্তা মানে কি এটা বোঝার আগে তো বা এটা থেকে কোশ্চেন করার আগে তো আগে কোশ্চেন করতে হবে উদ্যোগ জিনিসটা কি এটা থেকে, তাই না। সো সবার প্রথমে কোশ্চেন হবে হচ্ছে, এখানে যদিও লেখা নেই আমি তোমাকে বলে দিচ্ছি, উদ্যোগ মানে কি। উদ্যোগ আর ব্যবসা দুটার মধ্যে পার্থক্য কি? উদ্যোক্তা এবং ব্যবসায়ী এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি? এই বেসিক কোশ্চেনগুলা সংক্ষিপ্ত প্রশ্নে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যবসায়ী উদ্যোক্তা বলতে কি বোঝায়, ব্যবসায় আইডিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি, ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনা করার গুরুত্বগুলো কি কি, এগুলো জানতে চাইতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে, দৃশ্যপট নির্ভরশীল না এমন কোশ্চেন হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, ডান। এইবার এখানে দেখো, তুমি উদ্যোক্তা হতে চাচ্ছ, তুমি কোনো একটা ব্যবসা দাঁড় করাতে চাচ্ছ, তুমি কোনো একটা প্রোডাক্ট বাজারে বিক্রি করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে প্রোডাক্টটা যে তুমি বিক্রি করবা, বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করবা? অবশ্যই ক্রয় মূল্য এবং অন্যান্য খরচের উপর নির্ভর করে তুমি বিক্রয় মূল্য নির্ধারণ করবা, এবং তুমি কতটুকু প্রফিট করতে চাও এটার উপর নির্ভর করে তুমি বিক্রয় মূল্য নির্ধারণ করবা, তাই না। সেটা কিভাবে করবা, স্টেপসগুলো কি, কিছু সূত্র আছে, এখান থেকে ম্যাথ আসতে পারে, ওকে, এখান থেকে অঙ্ক আসতে পারে, ঠিক আছে।
এখান থেকে অঙ্ক আসতে পারে, এইটা একটু কাইন্ডলি মাথায় রেখো, ঠিক আছে? এখান থেকে অঙ্ক আসতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ী শুরু করার ধারাবাহিক ধাপগুলোর বিস্তারিত আলোচনা। একটা ব্যবসা যদি শুরু করতে চাও কি কি ধাপ ফলো করতে হয়, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে, অথবা এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে না, এটা দৃশ্যপট বিহীন কোশ্চেনে কিন্তু আসতে পারে, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, এইটারই একটা ধাপ হচ্ছে বাজারটা যাচাই করা। আমি যে প্রোডাক্টটা লঞ্চ করতে যাচ্ছি, আমি যে সার্ভিসটা লঞ্চ করতে যাচ্ছি, এটার বাজারটা কতটুকু, এটা কি কাস্টমার আছে, এটা কি আদৌ মানুষজন কিনবে? তো এমন একটা প্রোডাক্ট লঞ্চ করলা, এটা কেনার মতো মানুষ নাই, তাহলে তো বিজনেস দাঁড়াবে না, তাই না? তো সেই বাজার অ্যানালাইসিসটা বা মার্কেট অ্যানালাইসিসটা কিভাবে করতে হয়, এটা কিন্তু ব্যাখ্যা করতে বলতে পারে দৃশ্যপট বিহীন কোশ্চেনে। ব্যবসার আরও একটা ব্যবসাকে দাঁড় করানো প্লাস ব্যবসাটাকে সাকসেসফুলি রান করানোর আর একটা স্টেপ হচ্ছে বিপণন পরিকল্পনা। আমি একটা প্রোডাক্ট উৎপন্ন করতেছি, এটাকে কাস্টমারের কাছে আমি কিভাবে পাঠাবো, সাপ্লাই চেইনটা কি হবে, কিভাবে একটা সাপ্লাই চেইন ডেভেলপ করতে পারি, এগুলো রিলেটেড কোশ্চেন কিন্তু করতে পারে, ঠিক আছে? তাহলে এই জায়গাটুকু বেসিক্যালি কি রিলেটেড, একটা ব্যবসা শুরু করা, ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ধারণ করা, এই রিলেটেড কোশ্চেন হতে পারে, ঠিক আছে? একটা ব্যবসা শুরু করা রিলেটেড। তারপর এইখানে কি ধরনের কোশ্চেন হতে পারে একটু দেখো। তোমরা যারা এই অভিজ্ঞতাটা ক্লাস করছো তোমরা জানো যে এইখানে ফোকাস করা হয়েছে সামাজিক ব্যবসা, সামাজিক উদ্যোগ, সামাজিক উদ্যোক্তা হওয়ার পিছনে। কাজেই আমরা কিভাবে সামাজিক উদ্যোক্তা হতে পারি, সামাজিক উদ্যোক্তা জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায়, সামাজিক উদ্যোগ কিংবা সামাজিক ব্যবসা এই জিনিসগুলো কি বোঝায়, এখান থেকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে? এক কথায় উত্তর হতে পারে, সংক্ষিপ্ত কোশ্চেন হতে পারে যে সামাজিক ব্যবসা বলতে কি বুঝো, সামাজিক উদ্যোক্তা বলতে অ্যাকচুয়ালি কি বুঝো, সোশ্যাল বিজনেস বলতে অ্যাকচুয়ালি কি বুঝো। আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি কিন্তু বেসিক্যালি সামাজিক ব্যবসার যে থিমটা বা সোশ্যাল বিজনেসের যে থিমটা, এই থিমটার উপর কাজ করেই কিন্তু উনি আসলে পুরো পৃথিবী জুড়ে যে সম্মানটুকু, সেই সম্মানটুকু পাইছেন। তারপরে বুঝতেছো সামাজিক ব্যবসা খুবই সিগনিফিকেন্ট একটা জিনিস, যেটা নিয়ে কাজ করলে অনেক ভালো ইম্প্যাক্ট ফেলা যায়, অনেক সম্মান করানো যায়, বুঝছো? আচ্ছা, তো সামাজিক ব্যবসা দাঁড় করানোর জন্য অ্যাকচুয়ালি কি করতে হয়, সামাজিক সমস্যা আইডেন্টিফাই করতে হয়, দেন সেটাকে সমাধান করতে হয়। কিভাবে সামাজিক সমস্যা আইডেন্টিফাই করতে পারি, তোমার এলাকায় হয়তো বিশুদ্ধ পানি নাই, তোমার এলাকায় হয়তো বিশুদ্ধ দুধ পাওয়া যায় না, এটা একটা সমস্যা, এটা সমাধানের জন্য তুমি বিজনেস দাঁড় করাইতে পারো। তুমি একটা সমাধান দাঁড় করাইলা, দেন ওই সমাধানটাকে একটা বিজনেসে কনভার্ট করলো, সো তুমি এখান থেকে টাকা পয়সা ইনকাম করতে পারো, ঠিক আছে? সমাধানের ধাপগুলা কি কি হইতে পারে, সমাধান করলা, এবার সেই সমাধান বা সেটাকে তুমি একটা বিজনেসে কনভার্ট করতে যাচ্ছ, সামাজিক উদ্যোগে কনভার্ট করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে সেটা বাস্তবায়ন কিভাবে করবা, বাস্তবায়নের জন্য তো টাকা লাগবে, ফান্ডিং লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে, টাকা কইতে পাবো, টাকা কেমনে ম্যানেজ করবা, এগুলো কিন্তু লিখতে বলবে। যে তুমি একটা সামাজিক ব্যবসা দাঁড় করাইতে যাচ্ছ, তোমার কাছে কোনো টাকা নাই, তুমি এটার এই ব্যবসাটাকে বাস্তবায়নের জন্য অর্থ সংস্থান কিভাবে করবা, কোত্থেকে করবা, লিখো। অর্থ সংস্থান কোত্থেকে করা যায়, কোনো ব্যাংক থেকে লোন নেওয়া যায়, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া যায়, তাই না? নিজের জায়গা সম্পত্তি বেচে একটা মূলধন নেওয়া যায়, অথবা বড় কোনো কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট নেওয়া যায়, বা কোনো একটা এনজিও থেকে লোন নেওয়া যায়। ওকে, আচ্ছা, ওকে ফাইন, এভরিথিংস ফাইন। একটা সামাজিক ব্যবসায় দাঁড় করাইলাম, কেমনে দাঁড় করাবা, কোশ্চেন করতে পারে ধাপগুলা, সেটা দাঁড় করানোর জন্য যে টাকাটুকু দরকার সেই টাকাটুকু কেমনে ম্যানেজ করবা, এটা রিলেটেড কোশ্চেন করতে পারে। এবার বিজনেস দাঁড় করাই ফেলছো, এবার তোমার বিজনেস কি সার্ভিস দেয় এটা প্রচারণা করতে হবে না মানুষের কাছে, মানুষকে জানাইতে হবে না যে তুমি চাইলে আমার এখান থেকে অল্প দামে বিশুদ্ধ পানি কিনতে পারো, বিশুদ্ধ একদম পিওর দুধ কিনতে পারো, এটা তো মানুষকে জানাইতে হবে, জানাইলে না মানুষ কিনতে আসবে, প্রচারণা করতে হবে। সেই প্রচারণা বা মার্কেটিং করার ধাপগুলো কী কী, মার্কেটিং করার ক্ষেত্রে কী কী মাথায় রাখতে হয়, এগুলো রিলেটেড কোশ্চেন করবে।
এগুলো বেসিক্যালি এখান থেকে যে কোশ্চেনগুলো হবে এগুলো দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো, একটু বড় প্রশ্ন এগুলো হবে, বা দৃশ্যপট নির্ভর কোশ্চেন এখান থেকে হইতে পারে। ওকে, আচ্ছা। দেন এখানে বেশ কিছু মিসেলেনিয়াস কোশ্চেন আছে, যে সামাজিক সমস্যা কি, সামাজিক সমস্যার কি কি বৈশিষ্ট্য থাকে, সেই সামাজিক সমস্যা সমাধানে একটা টিম হিসেবে কাজ করাটা কেন গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কোশ্চেন করতে পারে। ঠিক আছে, আচ্ছা ডান। তাইলে উদ্যোক্তা হিসেবে যাত্রা, এখানে যদি কোশ্চেন একদম শুরুতে উদ্যোগ কি, উদ্যোক্তা কি, ঠিক আছে, উদ্যোগ এবং ব্যবসার পার্থক্য কি, উদ্যোক্তা এবং ব্যবসায়ের পার্থক্য কি, ঠিক আছে, এগুলো রিলেটেড কোশ্চেন করবে। একটা ব্যবসা কিভাবে দাঁড় করাইতে হয় একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, এই রিলেটেড কোশ্চেন। সেকেন্ড, এবার ব্যবসার খুঁটিনাটি জিনিসপত্র। আর থার্ড হচ্ছে সামাজিক ব্যবসা দাঁড় করানো রিলেটেড। ডান। আচ্ছা, মার্কেটিং কিভাবে করতে হয়, একটা ব্যবসার প্রচার বা প্রসার কিভাবে করতে হয়, এটা থেকে কোশ্চেন হইতে পারে, তোমাকে আমি বললাম। এখান থেকে আরও কিছু কোশ্চেন হতে পারে। মার্কেটিং যে তুমি করবা, কি কি মাধ্যমে করবা, মাধ্যমগুলো লিস্ট করো, কি কি মাধ্যম হতে পারে, পত্রিকা, বর্তমানে সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, লিফলেট, মার্কেটিংয়ের মাধ্যমগুলো লিখে একটু একটু করে ব্যাখ্যা করতে বলতে পারে। ঠিক আছে, এইখান থেকে কোশ্চেন আসতে পারে। তো যে ব্যবসা করবা, সামটাইমস সেই ব্যবসায় কোনো একটা অনুষ্ঠান করতে হইতে পারে, কোনো একটা ইভেন্ট করতে হইতে পারে, সেই ইভেন্ট ম্যানেজ করার জন্য কি কি দক্ষতা লাগে লিস্ট করো, লিখতে পারতে হবে, এই কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, এবং অনুষ্ঠান, কোনো একটা অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য কিভাবে একটা কমিটি প্রণয়ন করতে হয়, একটা কমিটিতে আর্থিক ব্যাপারগুলো দেখবে এমন একজনকে রাখতে হয়, মানুষের সাথে যোগাযোগ মেনটেন করবে, পাবলিক রিলেশনস মেনটেন করবে এমন একজনকে রাখতে হয়, আর্থিক জিনিসগুলো কে দেখে, অ্যাকাউন্ট্যান্ট কিংবা সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। ঠিক আছে, তারপর হচ্ছে একজন থাকবে যে হচ্ছে অপারেশনসগুলোকে দেখাশোনা করবে, সমন্বয় করবে, কোঅর্ডিনেটর লাগে। আরেকজন থাকবে যে হচ্ছে বেসিক্যালি ডিসিশন মেক করবে, কখন কোন স্টেপস নিতে হবে, সে কী হবে, এক্সিকিউটিভ, তাই না? সো কীভাবে কোনো একটা অনুষ্ঠান করার জন্য কীভাবে কমিটি বানাইতে হয়, কোনো একটা অনুষ্ঠানের এক্সাম্পল দিয়ে সেই এক্সাম্পলের জন্য তুমি কীভাবে একটা কমিটি বানাইতে পারো। এটা হতে পারে তোমার স্কুলের কোনো একটা অনুষ্ঠান বা তোমার এলাকার কোনো একটা অনুষ্ঠান, যে কোনো একটা অনুষ্ঠানের এক্সাম্পল দিয়ে ওইটার জন্য কীভাবে কমিটি বানাইতে পারো, এগুলো এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, এই সব কিছু কিন্তু আমরা আমাদের ক্লাসে একদম ডিটেইলসে পড়াই দিছি, তাই না? আচ্ছা, এবারে আসো এখানে, ডান, শেষ। এবার অভিজ্ঞতা 3, স্বপ্নের কেরিয়ার সাজাই। এখান থেকে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হতে পারে, কিভাবে কোশ্চেন হতে পারে, চলো দেখি। তুমি যদি বর্তমান এই যুগে কেরিয়ার সম্পর্কে, কেরিয়ার নিয়ে ভাবতে চাও, তোমাকে আগে বুঝতে হবে এই দুনিয়াটা অ্যাকচুয়ালি, বা এই যুগটা কিসের যুগ। এই যুগটা হচ্ছে ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর যুগ, তাই না? সো কাজেই এইগুলো রিলেটেড কিছু কোশ্চেন হতে পারে, যে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কী, সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে বা এক কথা উত্তর হতে পারে। ঠিক আছে, জিনিসটা কীভাবে কাজ করে, দৃশ্যপটবিহীন কোশ্চেন হতে পারে। ওকে, আচ্ছা। চতুর্থ শিল্প বিপ্লব জিনিসটা কি, চতুর্থ শিল্প বিপ্লবের মূল জিনিসগুলো কি, এটা কিন্তু দৃশ্যপটবিহীন কোশ্চেনে আসতে পারে। ঠিক আছে, নাসা কি, এক কথায় উত্তরে আসতে পারে। ওকে, ডিজিটালাইজেশন ও এর প্রভাব, এটা দৃশ্যপটবিহীন কোশ্চেন আসতে পারে, যে এক কথায় উত্তরে আসতে পারে ডিজিটালাইজেশন জিনিসটা কি, আর ডিজিটালাইজেশন ও এর প্রভাব, এটা আসতে পারে দৃশ্যপটবিহীন কোশ্চেনে। ঠিক আছে, অথবা এটা দৃশ্যপট নির্ভরশীল একটা কোশ্চেন আসতে পারে, এমন একটা দৃশ্যপট দিতে পারে যেটা পরে মনে হবে ওখানে ডিজিটালাইজেশন নিয়ে বলছে, বাট সরাসরি বলবে না। দেন তোমাকে কোশ্চেন করবে
উদ্দীপকে যেই বিষয়টি ফুটে উঠেছে এটার প্রভাব বিশ্লেষণ করো। সো উদ্দীপকটা পরে বুঝতে হবে যে আচ্ছা এখানে ডিজিটালাইজেশন নিয়ে বলা হয়েছে। ধরো এমন একটা উদ্দীপক যে রিয়াদের আগে কারেন্ট বিল দিতে হইতো ব্যাংকে গিয়ে, এখন সে বাসা থেকেই কারেন্ট বিল দিতে পারতেছে, সেখানে ঘরে বসেই পড়াশোনা করতে পারতেছে, সেখানে ঘরে বসেই ব্যাংকে টাকা জমা দিতে পারতেছে, বা ব্যাংক থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাইতে পারতেছে। কোথাও কিন্তু বলে না এটা ডিজিটালাইজেশন। এবার বলবে উদ্দীপকে যেই ব্যাপারটি ঘটছে এই ব্যাপারটুকুর প্রভাব বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকে কি ঘটছে? ডিজিটালাইজেশন ঘটছে, এইটার প্রভাব ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? সো দেখো কিভাবে কোশ্চেন হইতে পারে সব কিছু কিন্তু বলে দিচ্ছে, এর বাইরে থাকবে না। বিশ্বাস করো আমি যেমন বলে দিচ্ছি এর বাইরে কোশ্চেন থাকবে না। হ্যাঁ, তোমরা এইভাবে কোনো একটা গাইড থেকে কোশ্চেন সলভ করে যাও। আচ্ছা আচ্ছা, আরও বেশ কিছু এখানে কিওয়ার্ড আছে। এটা হচ্ছে গ্লোবালাইজেশন, এই লেখাটা আসলে আমি বুঝতেছি না। মেরুকরণ ও এর কারণসমূহ, এটা কি সমাজের মেরুকরণ এবং কারণসমূহ কি কোশ্চেন করতে পারে। ঠিক আছে? আচ্ছা, গ্লোবালাইজেশন কি এক কথায় উত্তরে আসতে পারে। হ্যাঁ, গ্লোবালাইজেশনের সংজ্ঞা লিখো। ঠিক আছে? এবার দৃশ্যপটবিহীন বা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে গ্লোবালাইজেশনের প্রকৃতি কি, বৈশিষ্ট্য কি। ঠিক আছে? আন্তর্জাতিক শ্রমবাজার কাকে বলে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তো বললাম না যে ক্যারিয়ার নিয়ে যদি ভাবতে চাও আগে বর্তমান দুনিয়াটা কিসের দুনিয়া এটা নিয়ে একটু জানা লাগবে। এইগুলো রিলেটেড কোশ্চেন এতক্ষণ যা বললাম এগুলাই। ঠিক আছে? আচ্ছা, এইবার অ্যাকচুয়ালি ক্যারিয়ার নিয়ে কোশ্চেন হবে যে তুমি তোমার ক্যারিয়ার বা লাইফের লক্ষ্য নির্ধারণ করবে, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া উচিত। তোমার ভালো লাগা, তুমি যে ক্যারিয়ারটাতে যাইতে যাচ্ছ এটা তুমি উপভোগ করো কিনা, এখান থেকে তোমার ফাইন্যান্সিয়াল নিড ফিল আপ হবে কিনা, অ্যান্ড যেই জিনিসটা নিয়ে কাজ করতে যাচ্ছ এটার মার্কেটে ডিমান্ড আছে কিনা, অনেকগুলো বিষয় বিবেচনায় নিয়ে কিন্তু একটা ফিল্ডকে চুজ করতে হয় নিজের ক্যারিয়ার হিসেবে। তুমি এমন একটা ফিল্ড চুজ করো যেটা তোমার ভালো লাগে, বাট এখান থেকে তোমার উপার্জনের জন্য টাকা ওখান থেকে ইনকাম করা পসিবল না, বাট মার্কেটের ডিমান্ড নেই, এটা কিন্তু তোমার ক্যারিয়ার হওয়া উচিত না। ক্যারিয়ার হওয়া উচিত এমন কিছু একটা যেটা তোমার ভালো লাগে, মার্কেটে যেটা ডিমান্ড আছে, যেটা থেকে তুমি তোমার যেই লিভিং কস্ট আছে সেটা চাইলে উপার্জন করতে পারো। ওকে, সো ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হয় এগুলো লিস্ট করতে হতে পারে, ব্যাখ্যা করতে হতে পারে। শ্রমবাজার নিয়ে কোশ্চেন করবে। শ্রমবাজার কি, শ্রমবাজার কত প্রকার, অনানুষ্ঠানিক শ্রমবাজার কাকে বলে, আনুষ্ঠানিক শ্রমবাজার কাকে বলে। ঠিক আছে? এবং এদের বৈশিষ্ট্যসমূহ অবশ্যই একটু কি বড় প্রশ্নে আসবে, দৃশ্যপটবিহীন কোশ্চেন আসবে। আচ্ছা, শ্রমবাজার থেকে আরো অনেক কোশ্চেন হইতে পারে। বৈশ্বিক পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রবাসী যে শ্রমবাজার আছে ওখানে কি প্রভাব পড়তে পারে। বৈশ্বিক পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে অন্যান্য যেসব দেশ, ওইসব দেশের যে দক্ষ শ্রমিকরা আছে এরা কিন্তু আমাদের যেই প্রবাসী শ্রমবাজারটা আছে সেটা দখল করে নিচ্ছে। তুলনামূলকভাবে আমাদের দেশের মানুষ কিন্তু একটু অদক্ষ, ওরা কিন্তু চাকরি হারাচ্ছে। সো এটা হচ্ছে কি বৈশ্বিক পরিবর্তনের একটা ফলাফল। এটা সমাধান কি? সমাধান হচ্ছে আমরা আমাদের দেশ থেকে যেসব মানুষকে দেশে বাইরে কাজ করতে পাঠাই প্রবাসী হিসেবে, তাদেরকে যেন আমরা দেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করি রেগুলার বেসিসে, বা ওনারা যখন দেশে ছুটিতে আসেন তখন যেন ওনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করি, সো দ্যাট ওনারাও অন্যান্য দেশ, ভিয়েতনাম, পাকিস্তান, ইন্ডিয়া, ওইসব দেশের যারা প্রবাসী হিসেবে অন্য দেশে যায় ইউরোপে কিংবা মিডল ইস্টে, ওদের সাথে যাতে কম্পিট করতে পারে। দ্যাটস ইট। বিশ্ব শ্রমবাজারের কর্মক্ষেত্রে পেশার সম্ভাবনা সমূহ। বিশ্ব শ্রমবাজারে কি কি পেশা আছে, নতুন নতুন কি কি পেশা তৈরি হচ্ছে, এগুলো লিস্ট জানতে চাইবে। ওকে, আচ্ছা, সরি, আচ্ছা আমি অলওয়েজ কানে এনসি লাগিয়ে রাখি, তো সো আমি যখন খুলে রাখলাম আমার কাইন্ড অফ কিছুটা একটু ইরিটেট করতেছে। আচ্ছা, এবার নতুন প্রযুক্তি ব্যবহার করার কারণে সেবা খাতে কি কি সুযোগ সৃষ্টি হচ্ছে।
ফর এক্সাম্পল এই সুযোগগুলো তোমাকে লিখতে হবে যে নতুন প্রযুক্তির কারণে সেবা খাতে নতুন নতুন কী কী সুযোগ সুবিধা আসতেছে। ফর এক্সাম্পল এডুকেশন একটা কিন্তু সার্ভিস। আগে এডুকেশন সার্ভিস নেওয়ার জন্য তোমাকে কোথায় যেতে হতো? স্কুলে যেতে হতো। এখন তুমি চাইলে ঘরে বসে এডুকেশন সার্ভিস নিতে পারতেছো। স্বাস্থ্যসেবা নেওয়া দরকার, তুমি ঘরে বসে নিতে পারতেছো। তোমার কিছু একটা শেখা দরকার, তুমি অনলাইনে ঘরে বসে করতে পারতেছো। এগুলো হচ্ছে এখানকার সুযোগ কিংবা সুবিধাসমূহ। এগুলোর বিশ্লেষণ করে দিলাম। কেরিয়ার গঠনের ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য একজন শিক্ষার্থীর প্রয়োজনীয় কৌশলসমূহ। সো অ্যাজ এ স্টুডেন্ট একটা ভালো কেরিয়ার গঠন করার জন্য বা কেরিয়ারের লক্ষ্যগুলো অর্জন করার জন্য তার কী কৌশল হওয়া উচিত? ভালো ফলাফল রাখা, স্বাস্থ্যের যত্ন রাখা, মানুষের সাথে নেটওয়ার্কিং করা, এই যে চতুর্থ শিল্প বিপ্লব এর যে কোর যে স্কিলগুলো আছে, ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারা, ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন স্কিলস, এগুলো ডেভেলপ করা, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ডেভেলপ করা, তাই না? এগুলো যেন একজন ছাত্র ভালো করে ডেভেলপ করে, তাইলে কি সে তার কেরিয়ারের লক্ষ্য অর্জনে বা পূরণে সফল হবে। ঠিক আছে, তো এখান থেকে কোশ্চেন করতে পারে। এই তো এই ছিল হচ্ছে আমাদের জীবন ও জীবিকা যে 3টা অভিজ্ঞতা তোমাদের বার্ষিক পরীক্ষায় আছে। এগুলো অ্যানালাইসিস অথবা তুমি সাজেশন বলতে পারো। আমি যা যা বললাম, যা যা অ্যানালাইজ করে দিলাম, এটার ভেতর থেকে তোমরা 80% প্লাস কোশ্চেন কমন পাবা। তো সবার জন্য শুভকামনা রইল। আমরা কিন্তু বাকি সাবজেক্টগুলোরও অ্যানালাইসিস দিচ্ছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বা পেজে হলে পেজে লাইক দিয়ে রাখো। তোমার আর কি ভিডিওস দরকার তুমি কমেন্টে জানাতে পারো। আর ক্লাস 10-এ কিন্তু আমরা তোমাদের জন্য আরও বেটার ভিডিও কন্টেন্টস অ্যান্ড তোমাদের জন্য একাডেমিক প্রোগ্রাম নিয়ে আসবো। যদি সেগুলো সম্পর্কে আপডেট জানতে চাও এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো।